ওইটা করতেও রাজি হয়েছে, কারণ ছিল দুইটা। এক, ও না গেলে আমি তন্ময় আর নিয়ানের থেকে কাউকে পাঠাতাম। দুই, আর এইটা কমপ্লিট করলে ও সব কিছু থেকে মুক্তি পেত। ওকে যা দিয়ে আমি ব্ল্যাকমেল। তাই ও বাধ্য হয়েই প্রথমে রাজি হয়েছিল, কিন্তু পরে আমার কাছে একটা ফোন আসে আর আমি জানতে পারি ও তোমাকে নিয়ে এদেশে ছেড়ে যাওয়ার প্ল্যান করছে, আর ওকে হেল্প করছিল নিয়ান ও তন্ময়। তখন আমার কাছে করার কিছুই ছিল না, কারণ যে করেই হোক আমার রেদকে লাগবে, কারণ ওর চেয়ে পারফেক্ট ভাবে কেউ এইটা করতে পারতো না। কি করেছিলেন আপনি তখন? তুমি যা ভাবছো তাই মেহের। সেদিন এয়ারপোর্টে যখন রেদ তোমাকে ওইখানে রেখে ফ্লাইটের খবর আনতে গিয়েছিল, তখন আমরা রেদকে কিডন্যাপ করাই। তবে ওকে অপরাধী বলে, যেহেতু আমরা আইনের লোক ছিলাম। তার মানে সেদিন রেদ নিজে থেকে আমাকে ফেলে যায়নি? সেদিন ওকে ধরে নিয়ে দুইটা অপশন দেওয়া হয়েছিল, হয় ও আমার প্রস্তাবে রাজি হবে, না হলে রেদকে আমি দোষী করে জেলে যেতে হবে। তো রেদ তাতে রাজি হয়নি। তাহলে গেল কেন? তোমাকে বাঁচাতে গিয়ে। আমার জন্য? মেহের, আমি সেদিন বাধ্য ছিলাম, কারণ এটা দেশের জন্য অনেক বেশি দরকার ছিল। কিন্তু রেদ ভেবেছিল আমি আমার ব্যক্তিগত স্বার্থে ওকে দিয়ে এসব করাচ্ছি, তাই আমাকে বাধ্য হয়ে তোমাকে ব্যবহার করতে হয়েছে। বলেছি রেদ যদি আমার প্রস্তাবে রাজি না হয় তবে তোমাকে মেরে ফেলবো। তাই ওর কাছে সেদিন কোনো অপশন ছিল না, আরও ভালো করেই জানতো ও রাজি না হলে এটাই হবে। তাই তোমার জন্য রেদ নিজের মৃত্যুর মুখে নিজেকে সঁপে দিয়েছে। মেহের যেন পাথর হয়ে গেছে। রেদ যা করেছে সব ওর জন্য। তারপর ও সেখান থেকে চলে যায়, আর আমিও তোমাকে এসে বলি রেদ তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। আর নিয়ান আর তন্ময় ও এসবের কিছুই জানতো না, কারণ ওরা জানতে চাওয়া সত্ত্বেও বলিনি। পরে কি হয়েছে? 4 মাসের মাথায় রায়ান কেন ফিরে এসেছিল জানো মেহের? কেন? কারণ রেদ আমাকে বলেছিল রায়ানকে দেশে ফিরিয়ে আনতে, যাতে তোমাকে একা থাকতে না হয় সারা জীবনের জন্য। তাই আমি রায়ানের সাথে যোগাযোগ করে এটা বলি ওকে বিদেশ থেকে আসতে, যে মেহের অনেক কষ্টে আছে, রেদ তোমাকে অনেক কষ্ট দিচ্ছে এইটা বলে। ও বলেছিল রায়ানকে এইটা বললে রায়ান ঠিক দেশে আসবে, আর হয়েছিলও তাই। রায়ানকে এটা বলার পরেই ও দেশে ফিরে আসে। কেন বলেছিল? কারণ মিশনের 4 মাসের মাথায় ওর বুকে একটা গুলি লাগে, আর তখন আমাদের পক্ষে ওকে আনা সম্ভব ছিল না। ওর বাঁচার মতো অবস্থাও ছিল না, তাই ও ভেবেছিল ও হয়তো বাঁচবে না, তাই আমাকে বলে রায়ানকে আনতে বলেছিল। আর কি বলেছিল জানো মেহের? কি? কল্পনা। প্লিজ শান্ত হও, তোমার কিচ্ছু হবে না, এত টেনশন করো না। স্যার, আমি নিজেকে নিয়ে টেনশন করছি না। আমি বাঁচি বা মরি, আমার একটাই আফসোস, আমি মরার আগে আমার মেহের নামের জানকে দেখে যেতে পারলাম না। ওর কাছে গিয়ে একটাবার ক্ষমা চেয়ে বলতে পারলাম না। বিশ্বাস করো মেহের, আমি তোমাকে ছেড়ে যাইনি, বাধ্য হয়ে গিয়েছিলাম। স্যার, আমি মরে গেলে ওকে দয়া করে বলবেন আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু এটা বলবেন না যে ওর জন্য আমি এখানে এসেছি, তাহলে ও নিজেকে ক্ষমা করতে পারবে না। খুব বেশি ভালোবাসে আমাকে, আমার হলুদ কুড়ি। মেহেরকে নিয়ে না ভেবে একটু নিজের কথা ভাবো রেদ, তোমার অবস্থা খুব খারাপ। স্যার, জানেন তো আমার পাগড়িটা খেতে খুব পছন্দ করে, কিন্তু যখন খাওয়া বন্ধ করে তখন 15 দিনেও খাওয়ার খবর থাকে না। তখন ওকে জোর করে খাইয়ে দিতে হয়। কোনো কাজ ঠিক করে করতে পারে না, সব কিছুতেই ভুল করে। আমি না থাকলে ওকে আগলানোর মতো কাউকে দরকার। প্লিজ রেদ, চুপ করো। একটা কাজ করে দেবেন স্যার? বলো। আমি মারা গেলে ওকে সামলানোর জন্য কাউকে দরকার। আপনি আমার ফ্রেন্ড রায়ানের কাছে একটু খবর পাঠিয়ে দিন যে রেদ মেহেরের সাথে খারাপ ব্যবহার করেছে, ও মেহেরের কাছে চলে আসবে। এসব কেন? কারণ আমি মেহেরকে যতটা না ভালো রাখতে পারবো, তার চেয়ে বেশি রায়ান ওকে ভালো রাখবে। ও মেহেরকে খুব ভালোবাসে। ও যদি মেহেরের পাশে থাকে তবে আমার আর কোনো চিন্তা থাকবে না। রেদ, প্লিজ স্যার, কথাটা দিন রাখবেন। কথা দিলাম, রাখবো। সেদিন শুধু রেদের কথাগুলো শুনছিলাম। কেউ কাউকে কিভাবে ভালোবাসে তা হয়তো রেদকে দেখে বুঝেছি। সেদিন ওর কথা শুনে আমি নিজেও কেঁদেছিলাম, আমার মতো একটা হার্টলেস মানুষ। আর ওখানে যারা ছিল তারাও। মেহের নির্বাক হয়ে শুনছে। জানো মেহের, সেদিন রেদের চোখে অনবরত পানি পড়েছিল, কিন্তু নিজের জন্য না, শুধু তোমার জন্য। ও
ওর যতক্ষণ জ্ঞান ছিল ততক্ষণ তোমার একটা ছবি বুকে নিয়ে রেখেছিল। তারপর যখন ওকে বলা হয়েছিল তখন রায়ান মেহেরকে খুঁজে পেয়েছে। সেদিন ও সেন্সলেস হয়ে যায়। তারপর সবাই আশা ছেড়ে দিয়েছিল রেদ যে বাঁচবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে প্রায় 2 সপ্তাহ পর রেদের জ্ঞান ফেরে, আরও বেঁচে যায়। তার মানে ঠিক ভেবেছি আমার রেদ বিপদে ছিল। শুধু তাকিয়ে তাকিয়ে শুনছে, আর এর জন্যই ওর বারবার স্বপ্ন দেখতেও রেদ বিপদে আছে, কেউ বা কারা ওকে কষ্ট দিচ্ছে। তারপর রেদ যখন কিছুটা সুস্থ হয় আমি ওকে দেশে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু ও ততদিনে বুঝতে পারে এই কাজটা দেশের জন্য ছিল, ব্যক্তি স্বার্থে নয়। ও তখন বলেছিল, স্যার, জীবন যখন পেয়েছি তখন আমি বাঁচি বা মরি তাতে কিছু আসে যায় না। আমি এই কাজটা নিজের মাতৃভূমির জন্য করব। কারণ তোমাকে নিয়ে চিন্তা ছিল না, কারণ তুমি তখন রায়ানের সাথে ছিলে। তাই ও সেই কাজ শেষ করে একজন দেশের যোগ্য মানুষ হতে চেয়েছে। তারপর সেই মিশন শেষ করে প্রায় 5 মাস সময় লেগে যায়। জানো, এই 5 মাসও যতবার আমার সাথে কথা বলেছে ততবার শুধু তোমার কথাই বলেছে। আমি ওকে নিয়ে অনেক মজা করতাম। তোমার বউ আরেকজনের সাথে আছে। ও কি বলতো? একটাই কথা বলতো, স্যার, আপনি এটা বুঝতে পারবেন না। রায়ানের কাছে থাকলেও মেহের সুরক্ষিত, রায়ান ওর ক্ষতি হতে দিবে না, আর মেহের আমাকে ছাড়া কাউকে ভালোবাসবে না। আমি বলতাম, যদি রায়ান তোমার বউকে চায়, ওর একটাই কথা, রায়ান মেহেরকে চাইলেও ও মেহেরকে নিবে না, কারণ ও জানে মেহের রেদের প্রাণ। আর আমাদের 3 জনের সম্পর্ক আপনি বুঝবেন না, খুব স্পেশাল এটা। পরে তারপর আর কি, 9 মাসের মাথায় রেদের মিশন শেষ হয়, কিন্তু আবার একটা দুর্ঘটনা ঘটে। রেদ আবার গুলি খায়, কিন্তু এবার আরও দেরি করেনি। কোনো রকম নিজের চিকিৎসা করে দেশে ফিরে এসে আমার সাথে দেখা করে। তারপর আমি ওকে তোমার প্রেগনেন্সির কথা বলতে পারিনি, তখন বলিনি, কারণ ও যদি দুর্বল হয়ে পড়ে তাই। বিশ্বাস করো, সেদিন রেদ পাগলের মতো খুশিতে লাফাচ্ছিল, সে নাকি বাবা হবে তাই। তারপর তোমার সাথে দেখা করতে যায়। বাকিটা তো তোমার জানা মেহের। রেদ তোমাকে যতটা ভালোবাসে তা হয়তো কেউ কাউকে বাঁচতে পারে কিনা তা আমার জানা নেই। ও যা করেছে তা সব তোমার কারণে, তোমার ভালোর জন্য। আর আসল দোষী আমি, যে রেদকে বাধ্য করেছে তোমাকে এসব করতে। আপনার একটা অন্যায় আমার আর রেদের জীবনটা শেষ করে দিল। একটা বার আমাকে বলতেন যে রেদ তোমাকে ধোঁকা দেয়নি। আমি জানি মেহের, কিন্তু নিয়মে আমার হাত বাঁধা ছিল, আমি চেয়েও বলতে পারিনি। আর রায়ানের সাথে তোমাকে থাকতে দেখে ভেবেছিলাম ওর সাথে হয়তো তোমার কোনো সম্পর্ক আছে। কিন্তু আজ তন্ময় আমাকে গিয়ে এদের সবটা জানতে পারি, এতদিন কি কি হয়েছে। এতটা ভালোবাসা আমার জন্য, আর অথচ এই ভালোবাসার কাঙাল হয়ে আছি আমি। সরি মেহের। সরি কোন মুখে বলছেন? আচ্ছা একটা কথা বলুন তো, যার থেকে এতটা কষ্টের পাওয়ার পর তাকে পাগলের মতো ভালোবেসেছি, কিন্তু আজ জানতে পারছি তার কোনো দোষ ছিল না। সে যা করেছে আমাকে ভালোবেসে আমার জন্য করেছে। এখন কিভাবে নিজেকে সামলাবো? সরি। সরি তাই না? আপনার কোনো দোষ নেই, যা আছে সব আমার ভাগ্যের। নইলে 3 বছর আগে যে মেয়ে জানতো না কাঁদে কিভাবে, আজ কান্নাটাই তার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এটা আমার ভাগ্যের দোষ। আপনাকে দোষ দিয়ে কি লাভ? শুধু মনে রাখবেন, আমার রেদ যদি না বাঁচে তবে আমারও বেঁচে থাকার অধিকার থাকবে না। এবার আমি নিজেকে শেষ করে দিব। ওইখানে সবাই রীতিমতো কাঁদছে। রেদ এতটা কষ্ট সহ্য করেছে তা সবার ধারণার বাইরে ছিল, কিন্তু মেহের কাঁদছে না, খুব শক্ত করে আছে, একদম নির্বাক। মেহের, কিছু তো বলো। কিন্তু একটা কথা আমি এখনো বুঝতে পারছি না, সেদিন আমাকে তোমাদের যাওয়ার কথাটা কে বলেছিল? আজকের জন্য সেই দায়ী। তখনই ডক্টর আসে। ডাক্তার, রেদ কেমন আছে? এখনো কিছু বলা যাচ্ছে না। কিছু বলবে তুমি মেহের? আমার রেদ চাই, আর কিছু জানার নেই। রেদ প্লিজ। 5 বছর পর। রিদি কই তুমি? তাড়াতাড়ি এসো। আসছি মা, আমি আব্বুর কাছে আছি। আর পারি না। কি করছো? তাড়াতাড়ি করো। চুল বাঁধছি আম্মু। তাড়াতাড়ি করো। এই কি বললে? চুল বাঁধছো মানে? সারে সর্বনাশ,
এই কি করছো তোমরা? চুল বেঁধে দিচ্ছে আব্বু। এটা চুল বাঁধা? আর এই যে তোমার সমস্যা কি? তোমাকে চুল বাঁধতে বলেছে, মনে হচ্ছে যেন ঝাউ গাছ। তুমি চুপ থাকো, এসব বুঝবে না। তাহলে স্কুলে এভাবে যাবে? দেখেছো আব্বু, মায়ের মাথা খারাপ হয়ে গেছে। নইলে শুক্রবারে কেউ স্কুলে যাওয়ার কথা বলে? কি যে বলো মামুনি, তোমার মা যে কি তা বলে বোঝাতে হবে। রায়ান, কাদের সাথে কি বলি? আমি যাই, আমার কাজ আছে। রায়ান আর রিদি দুজনেই হেসে দেয়। মেহের রান্নাঘরে যায় নিজের কাজ গোছাতে। চেয়ারে দাঁড়িয়ে আটার বয়াম পড়তে মেহের পড়ে যায়। তখনই রায়ান মেহেরকে ধরে দাঁড়া করিয়ে দেয়। ওরে দুই বাচ্চার মা, এখন তো বাচ্চামি ছাড়ো। ছাড়বো। আজ অনেক কাজ, সবাই আজকে আসবে। আমি এত কিছু একা হাতে কিভাবে করব? এই জন্যই তো আমি এসেছি আজকে, না হলে তো আসতাম না। তা তোমার খুবই বরটা কই? রেত, কই ও? ওনার কি এখন আমার দিকে খেয়াল আছে? আজকে এত কাজের দিন, অথচ তিনি তার ছেলের সাথে নাক ডেকে ঘুমিয়ে আছে। আচ্ছা যাও, ওকে ডাকো। আমি পারবো না, তুমি গিয়ে ডাকো। মাথা খারাপ? ডাকো ওকে, কাজ আছে। ধুর, ভাল লাগে না। রিদ, রিদ, ঘুম থেকে ওঠো, তোমার রায়ান চাচু এসেছে। রায়ানের নাম শুনে উঠে দৌড়ে চলে গেল। ছেলেটা তার বাবার মতোই হয়েছে। রেদ, ওই রেদ, আর ওই খবিশের রাজা। উঠোস না কেন রে? এইটা শুনে রেত উঠে বসে মেহেরকে জোরে টেনে নিজের কোলে বসিয়ে মেহেরের ঘাড়ে মুখ গুজে আলতো চুমু দিতে থাকে। তুমি এত বসা কেন হলুদ বউ? সকাল সকাল এভাবে খাটাসের মতো কেউ ডাকে? কি বললে? আমি খাটাস? আরে না রে, আমি বলতে চাইছি সকালে উঠে আমার কপালে একটা চুমু দিয়ে ডাকতে পারো না? তাইলে তো হয়। আল্লাহ দেখে বাঁচি না, সরো, যেতে দাও। একটু থাক আমার কাছে বলে মেহেরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ওরে আমার আল্লাহ রে, খবিশ রে, বাড়ি ভর্তি লোকজন, আর এখন ওনার ভালোবাসা পাচ্ছে। এখন কেন, সব সময় পায়, কিন্তু তুমি। ওরে হারামি, ছাড় আমারে, দরজা খোলা। নিহাল, রায়ান তোরে খুঁজছে। এই সারা গোড়াইগা, আমি একটু বউয়ের সাথে প্রেম কইরাও শান্তি পাই নাই। পাওয়া লাগবে না, ছাড়ো আমাকে। তা বললে কিভাবে হবে? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। দয়া করে ফ্রেশ হয়ে নাও। আর একটু থাকো না। আমাকে বাইরে যেতে হবে, তুমি ভালো করেই জানো। এখন যদি দেরি করো তবে কিন্তু আমি রায়ানের সাথে মার্কেটে যাব। আমার 5 মিনিট লাগবে। বলেই ওয়াশরুমে দৌড়। এইটা দেখে মেহের হেসে দেয়। মেহের রেদের জন্য কফি আনতেই রেদ বেরিয়ে আসে। কফিতে এক চুমুক দিতেই মেহের চলে যেতে নেয়। তখন রেদ দরজা আটকে মেহেরকে নিজের মধ্যে টেনে নিয়ে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে শুরু করে। আজকেও তোমার এরকম করতে হবে? রোজ সকালে 15 মিনিট করে জড়িয়ে ধরবা, কারণ কি? তোমার শরীরের ঘ্রাণ, এখন ঘামের গন্ধ, আমার সেটাই ভালো লাগে। তাই বলে প্রতিদিন? প্রতিদিন নতুন ঘ্রাণ পাই তোমার মাঝে, আর নতুন করে নেশা ধরে তাতে, আর নতুন তর করে ভালোবাসতে ইচ্ছে হয় তোমাকে। আর কত? মন তো ভরে না, সারাদিন ইচ্ছে করে তোমাকে এভাবেই জড়িয়ে রাখি। মেহেরের মাথাটা বুকের সাথে চেপে ধরে এবার মেহেরও জড়িয়ে ধরে রেতকে। এবার ছাড়ো তো। আর একটু থাকো না প্লিজ। এই খবিশ, আর শুধরাইব না, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে রায়ান, তুমি? আমি তো দরজা লক করেছি। হুম। মেহের, তোর খবর আছে। রায়ান চলো। রেড যাবে না। তুমি চলো, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও। কিন্তু কেন? আরে চলো তো, খবিশটা আসছে। আচ্ছা, গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আচ্ছা, ওকে নিয়ে আসলে কি হতো? ওর জন্য কিছু কিনবো, আর ও আসলে আমার পছন্দের কিছুই কিনতে পারবো না। মেহের, আমার হলুদ বউ। ও বাবা, কাঁদছো কেন? এমনি। আমার আর ভাইয়ের খিদে লেগেছে, খাইয়ে দাও। চলেন, ছেলে মেয়ে 2টা, কিন্তু পালতে হয় 3টা। আল্লাহ, কেন যে বলেছিলাম পোলাপান হলে আমি পালবো। তারপর রেত রিদ আর রিদিকে খাইয়ে দেয়। ওরা দুজনেই টুইন। মেহের বেবি সামলাতে পারে না, এমনকি একদিনও নিজের হাতে খাওয়ায়নি। এই 4 বছর রেত নিজেই ওদের খাইয়েছে, তাও মেহেরকে সহ। খাওয়া শেষ হলে তন্ময় আর তিতলি আসে, সাথে আসে ওদের ছেলে ইহান। ইহানকে দেখে রেত রেগে যায়। বাবা, আমি ঠান্ডার পানির বোতল নিয়ে আসছি। রিদি যেতে নিলেই পড়ে যায়।
তখনই ইহান এসে ধরে নেয়। তেরে লিয়ে মেরি জান হাজির হ্যাঁ। ছাড় আমাকে। কেন ছাড়বো? ছাড়লেই তো পড়ে যাবি। পারবো না, ছাড় তুই। বরের সাথে এমন কেউ করে? তোকে কি বললি? বিয়ে করব বড় হয়ে। কে তোকে বিয়ে করবে? আমি তোকে বিয়ে করব? কেন? কিছু হলেই আমার চুল টেনে মারিস আর আমার চকলেটগুলো কেড়ে নিস। কিছুক্ষণ ভেবে, আচ্ছা রিদি, তোমাকে যদি চকলেট কিনে দেই তবে তো বিয়ে করবি? ভেবে দেখবো। এই এত ভাবাভাবির কিছু নেই। আমার মেয়েকে আমি আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দেব, আর ওকে ধরার জন্য ওর বাবা আছে। কেন আঙ্কেল, আমি কোন দিক দিয়ে খারাপ জানেন? স্কুলে কত মেয়ে প্রপোজ করছে। হায় হায়, এটা বলে কি? এই তাহলে আমার মেয়ের পিছনে কেন পড়ে আছিস? কারণ ওকে আমার ভাল লাগে। কেন? কারণ ওকে মারলেও ও আমাকে বকা খাওয়ায় না। রেত রাগে চোখে তন্ময় আর তিতলির দিকে তাকায়। এইটা দেখে তন্ময় অন্যদিকে তাকায়। তখন তিতলি বলে, আচ্ছা বাবাই, আমি তোমাকে রিধির সাথে বিয়ে দেব। এবার তোমরা যাও খেলো। চল। না। তাহলে কিন্তু কামড় দিব। আমার মেয়ে। আরে থাম, খেলতে নিয়ে গেছে, বিয়ে করতে না। ওই শালার তন্ময়, তুই ইহানকে কেন এনেছিস? যাক বাবা, তোমার মেয়ের জন্য আমি আমার ছেলেকে নিয়ে আসব না, আর এমনিতেও রিধিকে তো আমি আমার বউ বানাবো। শালা নিজে আরেকজনের মায়ার লগে এমন করতে পারছো, এবার বুঝবা মজা। তখনই মেহের আর রায়ান আসে। হবে না, ওর কারণেই আমার বাবা কম জ্বলছে, ওকে একটু জ্বালাতে হবে। মেহের? তোমার ইহান তো তাও ভালো, আর আমার হৃদটা হয়েছে বাপের কার্বন কপি, না ওইটার চেয়েও বেশি। হয়েছে, এবার থাম, যাও, অনেক কাজ বাকি। তোমাদেরও বলিহারি, না হলে এমন শখ জাগে কারো মনে, যত সব। মেহের রান্নাঘরে চলে যায়, আর ওর পিছু পিছু রেদও রান্নাঘরে যেতেই রেদ মেহেরকে আটকে দেয়। কি হচ্ছেটা কি? একটু কি শান্তি দিবা না নাকি? তোমাকে শান্তি দিলে আমি পাই না তো তোমার শাস্তিও। মানে? আমাকে ফেলে রায়ানের সাথে গেছো, এসে আবার আমাকে উল্টো কথা শোনাও, তাই এখন আমাকে একটা কিস করবে। কি অসম্ভব? দিবা কিনা সেটা বলো। কিন্তু তুমি দিবা? আচ্ছা। রেদের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। এটা কি ছিল? তাহলে আমি দেখাচ্ছি। থাক, দরকার নেই। এইটা ভালো। তারপর আস্তে আস্তে সবাই আসে। মেহের সবাইকে নাস্তা দেয়। এসবের কি দরকার বলো তো? বিয়ের 7 বছর পর আবার বিয়ে দিতে চাও? কি করব বল, বিয়ের সময় যা হয়েছে সেটা দেখতেও পাইনি। ঠিক বলেছেন বিআই মশাই, এবার বিয়েতে বেশ মজা করব। আচ্ছা চলুন, আমাদের কিছু কাজ আছে। আচ্ছা চলুন। এক এক করে সবাই এসেছে। তন্ময়ের সাথে তিতলি, নিয়ানির সাথে লিজা, আসফির সাথে ঘটনাচক্রে রিশার বিয়ে হয়েছে। নিহালও এসেছে, কিন্তু তানহা নেই। তখনই অনুজা আসে। এই শালা রায়ান, তুই বিয়ে করবি কবে? আমার বিয়ে নিয়ে তুই মরস কেন? তোর জন্য নিজের বউয়ের লগে ঝগড়া করতে পারি না। মানে ওই যে সবার বউ বাপের বাড়িতে যাইতে চায়, আর আমার বউ রায়ানের বাড়ি যাওয়ার হুমকি দেয়। যদিও যায় না, তবু আমার ভয় হয়। হারামি, তুই এখনো সেইখানে আসছস? খবিস তো খবিসই থাকবি। তাহলে ও বিয়ে করে না কেন? এই জন্য এত ভালো ব্যবহার। মানে ও বিয়ে করলে তুই আবার সেই খবিসগিরি করবি। আল্লাহ লইয়া যাও। ওরে না রে বাবা, থাম তুই। ভাবতেছি বিয়েটা করেই নিব, কতকাল আর ব্যাচেলার লাইফ, কিন্তু বিয়ে করব মেয়ে কই? ইস ন্যাকা, কাল আমার সাথে তোরও বিয়ে হবে, আর মেয়ে আমি কাল খুঁজে রাখবো। তখন দেখে নিহান চুপচাপ আছে। কি হয়েছে নিহাল? কিছু না। আচ্ছা, তানহার কি কোনো খোঁজ পাসনি? ওই ভাইয়ার কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু ওনার কাছে নাকি যায়নি। আচ্ছা, দেখা যাক কি হয়। তখনই সাহেব বেশে কারো এন্ট্রি হয়। রিশা আন্টি, তোমার মেয়ে কই? অর্নি। কেন রিত? তোমার আসফি আঙ্কেলের কোলে। কেন বাবাই? বাবা, তোমার কাছে গেলে তো কান্না করে ও। কিন্তু কেন করো এমন বাবাই? ইহান ভাইয়া তো ওকে মারে না, ওকে চকলেট দেয়, কিন্তু তুমি ওর চকলেট নিয়ে নাও তাই কাঁদে। কি সাংঘাতিক! এইটা কাকে পেটে ধরছি? এইটাই তো হওয়ার কথা। বাপকা বেটা, রেদের ছেলে রেদের মতোই।
দেখতে হবে না ছেলেটা কার, কিন্তু একটা ডাউট আছে। তোমার আবার কি ডাউট? ছেলেটা আমার মতো, কিন্তু মেয়েটা হয়েছে রায়ানের মতো কেমনে? এটা শুনে রায়ানের হিচকি উঠে, ও পানি খাচ্ছিল। সেইটা আবার বলতে, টুইন বেবির পোলাটা তোমার মতো আর মাইয়াটা কার মতো? সারছে। আচ্ছা তুই কি ঠিক করে নিয়েছিস? কোনোদিন মানুষ হবি না? আচ্ছা মেয়ে নিয়ে যদি সন্দেহ থাকে তাইলে আমারে দিয়ে দে। রিদি আমার মেয়ে, ওকে? সারা এত কষ্ট করে মেয়ে বানালাম আমি, যত্ন করে বড় করলাম আমি, তোমারই দিব? দরকার নাই, ওইটা আমার মেয়ে, কোনো সন্দেহ নেই। এইটা শুনে সবাই হেসে দেয়। আচ্ছা রিসা, সেদিন আমি যখন তোমাকে হৃদের সাথে দেখছিলাম, যার কারণে হৃদকে থাপ্পড় মারি, সেদিন কি হয়েছিল শুনবে? রেদ তোমাকে রায়ানের কাছে ফিরিয়ে দেওয়ার পর আমি রেদের কাছে গিয়েছিলাম। কল্পনা। রেদ মাঠে দাঁড়িয়ে আছে, তখন রেদের সামনে রিশা আসে। তুই মেহেরকে ভালোবাসিস না, তাই ওকে রায়ানের কাছে ফিরিয়ে দিয়েছিস। আমি তোকে ভালোবাসি রেদ। আমি জানি তা রিশা, কিন্তু আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা পসিবল না। কেন রেদ? তুই তো মেহেরকে ভালোবাসিস না। ওর কথা বলে কি লাভ রিশা? তুই ভালো করে জানিস আমি মিহিরকে ভালোবাসি, আর মিহির ছাড়া কোনো মেয়ে যদি আমার লাইফে আসে সে মেহের। আমিও যে তোকে ভালোবাসি। তখনই মেহের আসে, আর রেদ মেহেরকে না দেখেই রিশাকে জড়িয়ে ধরে। আমিও তোকে ভালোবাসি পাগলি, তুই আমার কাছে মেহেরের চেয়েও অনেক বেশি দামি রে রিশা। মেহের আমার লাইফে কয়দিন বল? এই কথা শুনে মেহের আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না, চলে যায়। মেহের আমার ভালোবাসা, আর তোকে আমি বন্ধুর মতো ভালোবাসি। তুই আমার সবচেয়ে ভালো বন্ধুর একজন। কিন্তু আমি যে... দেখবি তুই একদিন এমন কাউকে পাবি যে তোকে খুব ভালোবাসবে। সত্যি? কল্পনা শেষ। তারপরের কাহিনী তো সবার জানা। আই এম সরি। তারপর সবাই মিলে অনেক মজা করে। সন্ধ্যায় ছোট একটা পার্টির আয়োজন করা হয়। রাতে সবাই মিলে অনেক মজা করে। ঠিক তখনই নিহালের কেমন একটা ফিল হয়, মনে হচ্ছে ওর খুব প্রিয় কিছু ফিরে পাবে। তখনই সবার চোখে যায় দরজার দিকে। তানহা এসেছে। তানহাকে দেখে নিহাল দুনিয়াটা থমকে যায়। ও তানহার কাছে যেতেই তানহার কাছে অন্য একটা ছেলে এসে দাঁড়ায়। ফিরে এলাম। এবার যেতে দেব না। আমার পরশু ফিরে যেতে হবে। আমি হৃদের কথাই এসেছি তোমাদের বিয়ের জন্য। কিন্তু উনি কে? আমার ফিয়ন্সি আমান। এটা শুনে নিহাল দুনিয়া উল্টে পাল্টে হয়ে যায়। কিন্তু ভেতরে যেতে বলবে না? চলো। সবাই নিজের মতো আছে। নিহাল তানহার দিকে করুণ চোখে চেয়ে আছে। তখন আমান এসে ওকে খাইয়ে দিতে চায়। তানহা কিছু না বলে খেয়ে নেয়। এইটা দেখে নিহাল আর বসে থাকতে পারে না, উঠে বেলকনিতে গিয়ে চাঁদ দেখতে থাকে আর সেদিন রাতের কথা ভাবতে থাকে। তখনই অনুজা আসে। সবার জন্য এতটা করে আজ আমার জন্য শূন্য, তাই না নিহালদা? কি বলতে চাস তুই? এখানে কেউ কোনোদিন জানবে না যে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। আর তোমার কথায় আমি পিকনিকে রেদের সাথে যাই, আর এতদিন যা করেছি তাও সব তোমার কথাই। এসব কথা কেউ কোনোদিন জানতে পারবে না। আচ্ছা, তুমি কেন আমাকে দিয়ে ওদের তিনজনকে আলাদা করতে চাচ্ছিলা? আমি মেহেরের জীবন থেকে রেদ আর রাহানের মাধ্যমে একজনকে সরাতে চেয়েছিলাম, কারণ আমি চাইনি যা মিহিরের সাথে হয়েছে তা মেহেরের সাথে হোক। তাহলে আমাকে রেদের সাথে মিশতে কেন বলেছিলে? কারণ ওই হচ্ছে ওদের তিনজনের মধ্যে প্রাণ। কিন্তু তোমার রাহানকে ভালো লাগে আর মেহের রোদকে ভালোবেসে ফেলে, যার কারণে আমার আর নাটক করতে হলো না। আজ তুই রাহানকে পেয়ে গেলে। কিন্তু তোমার পাওয়াটা তো শূন্য। আমি সব পেয়েছি, তা না কেউ? তা না হয় কিছুক্ষণের জন্য। মানে? কিছু না, তুই যা। ওই যে রাহান। আচ্ছা নিহালদা, আসি। তুমি খুব ভালো, জানো তো। ধুর পাগলি, যা। আমি চাই। আমি খুব খারাপ রে অনুরাধা, না হলে আজ তানহা আমার কাছে থাকতো। ব্যাপার কি? একটা বিচার করতে হবে। বলেন। একটা ছেলেকে আমি ভালোবাসি 6 বছর যাবত। সে অন্য কাউকে ভালোবাসে, মেনে নিয়েছে, কিন্তু সে বোঝে না, বোঝার ভান করে। এটা মানতে পারছি না।
তা কি করতে চান? মার্ডার করতে চাই। কার? তার? না, নিজের ভালোবাসার। অন্য কাউকে বিয়ে করবে, তাকে মনে রেখে কি লাভ? তখনই রায়হান অনুজার হাত টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাত দিয়ে অনুজার কোমর জড়িয়ে ধরে ওর গালে আলতো করে আঙ্গুল দিয়ে স্লাইড করে ঠোঁটের কোণে একটা কিস করে। তাকে কি এবারের মতো ক্ষমা করে মেনে নেওয়া যায় না? চাই, তবে একটা শর্ত। এই বুকে কি আমার জন্য একটু জায়গা লিখে দেওয়া যাবে, যেটা শুধু আমার জন্য হবে, অন্য কারোর জন্য না? তখনই রায়ান হাতটা আলগা হয়ে আসে। এটা দেখে অনুজা রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, অন্য কারোর জন্য যদি জায়গা থাকে সেটা চাই না, বরং যদি নতুন করে আমার একটু জায়গা চাই। অল্প হলেও হবে, কিন্তু তা যেন শুধু আমার হয়। রায়ান অনুজাকে জড়িয়ে ধরে হেসে দেয়। মনের জায়গা যার নামেই থাক, জীবনের প্রত্যেক পাতায় আপনার নাম থাকবে, সেখানে আর অন্য কেউ জায়গা পাবে না। এইটা শুনে অনুজা রায়ানকে আরো জোরে জড়িয়ে ধরে। ভালোবাসা হয়তো এরকম হয়, একবার হয়ে গেলে তার ভোলা যায় না, কিন্তু নতুন কিছুর জন্য জীবন সবসময় প্রস্তুত থাকে। মেয়েরকে আমি কোনোদিন চাইলেও ভুলতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি অনুজা, তোমাকে কোনোদিন সেটা বুঝতে দিব না। মেহের আমার মনে থাকবে, আর তুমি থাকবে আমার সবটা জুড়ে, আর সেই জায়গা আমি মেহেরকেও দিব না। রাতে সবাই শুয়ে যায়, মেহেরও যায়। মেহের একপাশে রিত আর একপাশে রিদিকে নিয়ে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ বাদে উঠে দেখে ওদের একপাশে রেদ মেহেরকে জড়িয়ে ধরে। এই খবিশের জন্য শান্তি নাই। ওই এখন কি নিজের পোলাপানের সাথে হিংসামি শুরু করবা নাকি? কি বলো, এসব লজ্জা করে না? তোর ভালো লাগে না, আমি ঘুমাইলাম। রেদ রিদির কাঁথা গায়ে নিয়ে শুয়ে পড়ে। এটা দেখে রেদ ওপাশ ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার রেদ মেহেরকে জড়িয়ে ধরে। এবার মেহের হেসে দিয়ে রেদের দিকে ফিরে। কি হয়েছে তোমার? আমার খবিশের সত্যি কিচ্ছু হয়নি। বুঝতে পারছি রাগ করেছো, এদিকে আসো। মেহের উঠে বসে রেদের মাথায় বিলি কেটে দেয়, আর রেদও গুটিসুটি মেরে শুয়ে পড়ে। মেহের রেদের গায়ে কাঁথা চাপিয়ে দেয়, তারপর রেদের কপালে আলতো চুমু খায়। এইটা দেখে রেদ উঠে বসে মেহেরকে জড়িয়ে ধরে। নিজের উপর কেউ কিভাবে রাগ করে? তুমি তোমার কাছে আলাদা কেউ নও রেদ। তোমাকে ছাড়া আমি ভ্যালুলেস রেদ। রেদ, তুমি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ। রেদ তখন মেহেরকে শুয়ে ওর বুকের মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এটা দেখে মেহের মৃদু হাসি দিয়ে ও রেদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এখনো এতটা কিভাবে ভালোবাসো রেদ? কেউ হয়তো ঠিকই বলেছিল, একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে। হ্যাঁ রেদ, তুমি আমাকে ভালোবেসেছ প্রতিদিন, প্রতি মুহূর্তে নতুন ভাবে। তখনই মেহের 5 বছর আগে সেই হসপিটালের কাহিনীটা মনে করে, যখন ওর অবস্থা খুব খারাপ ছিল। ডক্টর আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু পরে আমরা অনেক রোগী দেখছি, তবে ওনার মতে দেখিনি। ওর অ্যাক্সিডেন্টের চেয়ে হয়তো ওনার মানের জোরটা বেশি ছিল। বাঁচার তাগিদ ওনাকে বাঁচিয়ে এনেছে। এটা কোনো মিরাক্কেল নয়, আল্লাহর দেওয়া রেদের মনের জোর রেদের মনের জোর যা ওনাকে ফিরিয়ে এনেছে। সত্যি রেদ, তুমি আমার কথা রাখতে ঠিক ফিরে এসেছো। আমি আরো বেশি করে ভালোবাসি তোমায়, আরো বেশি ভালো রাখতে চাই তোমায়। তোমার এই পাগলামিগুলোই আমার বাঁচার কারণ। নিহাল এখনো 2 হাত গুজে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। তখন তানহা নিহালকে দেখতে পায়। ওর সংকোচ হলেও ও যায়। কেমন আছো? তার সব কেমন চলছে? কথা বলবে না? আচ্ছা, আজ তাহলে আসি। পিছনে পা বাড়াতেই নিহাল ওকে ডাকে। কিছু বলবে? আমান তোমাকে অনেক ভালোবাসে, তাই না? লন্ডনে ওর সাথে দেখা, 2 বছর ধরে বিয়ে ঠিক হয়েছে। কবে ফেরত যাচ্ছিস আমানের সাথে? পরশু। তাহলে ওকে বিয়েটা করছিস? আমি ওকে কথা দিয়েছি। আমান সবটা জানে? কথাটা শুনে তানহার বুকের ভেতর একটা মোচড় দেয়। কিরে, কথা বলছিস না কেন? কি জানবে? সেই রাতের কথা নিহালের মনে থাকার কথাই না। তবে কি ও
আমি ওকে ভালোবাসি এই কথাটা জানার কথাই বলেছে? আমি কিছু জিজ্ঞাসা করেছি তোকে। ওকে আমি বলেছি আমি কাউকে পছন্দ করতাম। ও বলেছে এতে কোনো সমস্যা নেই। এটা শুনে নিহালের মাথাটা যেন আরো গরম হয়ে যায়। তানহাকে ধরে খুব শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে, এক হাত দিয়ে খুব শক্ত করে ওর চুলগুলো ধরে কাছে নিয়ে আসে, আরে হাত দিয়ে গাল চেপে ধরে ব্যথায় কুকড়ে ওঠে তানহা, কিন্তু কিছু বলে না। আমি কি বলছি বুঝতে কষ্ট হচ্ছে তোর? কি বলছো তুমি? লাগছে আমার, ছাড়ো আমাকে। দেখো নিহাল, আমি তোমাকে ভালোবাসতাম, এখন তা অতীত ভেবে ভুলে গেছি। আমি যে বলতে পারিনি। দেখো আমি আমাদের বউ হতে চলেছি। বউ হতে চলেছি মানে? বলেই সব শেষ হয়ে যায়? যা আমার মনে ছিল তা আমি ভুল ভেবে নিজের মনে দাফন করে দিয়েছি, তা নিয়ে আর কিছু ভাবতে চাই না। ভুল মানে? কোনটা ভুল? আমাদের ভালোবাসাটা? আমাদের ভালোবাসা মানে আমি ভালোবাসতাম, তুমি না। ছোটবেলা থেকে কিন্তু তুমি আমাকে ভেবেছিলে কি সব সময় এইটা জেনেও না জানার ভান করতে। তুই কি বলতে চাস? তোকে আমি ভালোবাসার কথা বলিনি। জানি না কিছু, জানি না। আমি শুধু জানি আমার লাইফে এখন শুধুমাত্র আমার আছে। ওকে আমি ধোকা দিতে পারবো না। আমি ওকে কতটুকু ভালোবাসতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করব যাতে আমি ওকে আমার সবটা দিয়ে ওকে ভালো। কথাটা শুনে নিহাল নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। নিহাল খুব রুডলি তানহাকে একটা কিস করে। তানহা নিহালকে সরানোর চেষ্টা করেও পারে না। নিহাল খুব শক্ত করে তানহাকে ধরে রেখেছে। আমি আমাদের বউ হতে যাচ্ছি। এখন কেন করছো এইসব? তুমি বুঝতে পারছো না আমি এখানে শুধু রেদের কথাই এসেছি, তোমার জন্য নয়। আর এইসব বাহ, এইটুকু এত? তোমার আমার শুনলে রাগ করবে নাকি? সে সবাই রাগ করবে, তার হবু বউকে অন্য কেউ, আর আমার নিজেরই বিবেকে বাঁধবে। এতই যখন বুঝতে পারছো, এতই যখন বিবেকের দোহাই দিচ্ছ, তাহলে আমার দেওয়া চিহ্ন নিজের সাথে নিয়ে আরেকজনের ঘরের বউ হতে চাওয়ার সময় তোমার বিবেকের কথা মনে ছিল না? তানহার ঘাড়ে চুল সরিয়ে খাট দেখিয়ে সাথে সাথে তানহার দাগটা ঢেকে নেয়। লুকিয়ে কি লাভ? যেহেতু আমার দেওয়া, আমি তো জানি। সেদিন রাতে তোমার মনে আছে? সবটা মনে আছে। তুমি কি ভেবেছ আমি সেদিন পিল বের করেছিলাম ঠিকই, কিন্তু তখন আমি তোমাকে দেখি তাই খাইনি, ফেলে দিয়েছিলাম। কিন্তু সকালে আমাকে না বলেই নিজের মতো সবটা সাজিয়ে চলে গেছো তুমি। তার মানে সেদিন যা করেছিলে ইচ্ছে করে? ছোটবেলা থেকে তোকে আমি ভালোবাসি, আর এটাও জেনেও আমি কোনোদিন ধরা দিইনি যে তুই আমাকে ভালোবাসিস, কারণ আমি চাইনি আমার একলা জীবনের সাথে তোকে জড়াই। মিহির মরে যাওয়ার পর তো নয়, সবটা ছেড়ে আমি যখন নিজেকে গুটিয়ে নিয়েছিলাম তখনই তুই আমার কাছে ভালোবাসার কথা বললি। বছরের ফিলিংস লুকিয়ে রাখতে পারিনি সেদিন। জানি সেদিন অন্যায় করেছিলাম তোর সাথে, তাই চেয়েছিলাম তোকে আপন করে নেব, বিয়ে করব তোকে, আমার একলা জীবন তোকে নিয়ে সাজাবো। কিন্তু তুই আর ফিরে এলি তো হবু বরকে সাথে নিয়ে। যা হয়েছে হয়েছে, আমি এখন সবটা ভুলে গেছি। আমি এখন আর অতীত নিয়ে ভাবতে চাই না। যা হয়েছে সব কিছু ভুল ভেবে ভুলে যেতে চাই। আমি তো তোকে আমার কাছে ডাকিনি, আমাকে ভালোবাসতে বলিনি। তুই নিজে এসেছিস, তুই নিজে ভালোবেসেছিস, আর এখন সবটা শেষ করে নিজের ইচ্ছায় চলে যাবি, তা তো হচ্ছে না। কি করবে তুমি? সবটা ভুল ছিল না তোর কাছে? এবার সেই ভুলটাই রিপিট হবে, কিন্তু অন্যভাবে। মানে? নিহাল আর কিছু না বলেই তানহাকে জোর করে কোলে তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর গাড়িতে বসিয়ে খুব ফাস্ট ড্রাইভ করতে থাকে। কোথায় নিয়ে যাচ্ছ? তোকে নিয়ে মরতে। তুই তো আমার সাথে বাঁচতে চাস না, তাই মরতে চাই তোকে নিয়ে আজ। আমার মরার কোনো শখ নেই, তাই এইসব পাগলামি বন্ধ করো। বললাম না তোর ইচ্ছায় কিছু হবে না, আর এমনি তোকে আমার সাথে মরতে হবে। নিহাল, দেখি আজ কে মরে, তুই না আমি। বলেই গাড়ি থামায়। তানহা দেখে নিহাল একটা ছোট্ট মসজিদের সামনে গাড়ি দাঁড় করিয়েছে। তানহা কিছু ভেবে পায় না, তখন নিহালকে টেনে নিয়ে যায়, ভিতরে যায়, তারপর হুজুরকে ডাকে।
এটা বুঝি মোড়ার জায়গা? এইটা দিয়ে সারা জীবন মারবো তোকে। তারপর হুজুর আসে। তানহা বুঝতে বাকি থাকে না নিহাল কেন এসেছে। তারপর হুজুরকে দিয়ে বিয়ে পড়ানো হয়, একরকম জোর করেই হয়। বিয়ে পড়ানোর পর নিহাল বাইরে আসতেই কি হচ্ছে এসব? বুঝতে পারবি। তারপর দুপা পিছিয়ে তানহার সামনে বিয়ের সমস্ত প্রমাণ পুড়িয়ে ফেলে। তানহা অবাক হয়ে যায়। তারপর তানহাকে গাড়িতে ধাক্কা দিয়ে নিয়ে নিজের বাড়ি যায়। কি করতে চাইছো তুমি? সব বুঝতেই পারবি। এখন তো আমি তো স্বামী। সেদিন কোনো অধিকার না থাকলেও আজ আছে, সো আমার অধিকার। নিহাল তুমি চুপ, কোনো কথা না। এর চেয়ে মেরেই ফেলো আমাকে। মারবো তো, মারার জন্যই এনেছি তোকে, কিন্তু অন্য কিছুতে নয়। নিহালের ভালোবাসায় মরতে হবে তোকে, ভালোবাসা দিয়েই মারবো তোকে। বলে তানহাকে কোলে তুলে নিয়ে তারপর তানহার মাঝে হারিয়ে যায়। সকালে নিহাল ফ্রেশ হয়ে দেখে তানহা গুটিসুটি মেরে বসে আছে বিছানায়। এভাবে সংসেজে বসে না থেকে ফ্রেশ হয়ে নাও, তোমাকে যেতে হবে। কই? তোমার হবু বরের কাছে। মানে আমার সাথে বিয়ে হয়েছে? এই কথা কেউ জানে না, আর তোমার কথা অনুযায়ী যদি কোনোটা কেউ না জানে তবে তা ভুল ভেবে ভুলে যেতে হয়। এভাবে বিয়ের কথাও ভুলে যেও। বিয়ে হয়েছে তোমার সাথে, আর তুমি? তাতে কি? তোমার স্ত্রী আমি, অধিকার দিয়েছো তুমি। কিন্তু কেউ তো জানে না। তানহা নিহালের এমন কথায় অবাক হয়ে যায়। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, আমার বউ তো। তারপর নিহাল জোর করে তানহাকে ফ্রেশ করিয়ে দেয়। স্বামীর বাড়ির প্রথম দিন আর শেষ দিন, যাই হোক, না খেয়ে যেতে দেব না, খেয়ে নে। আর হ্যাঁ, আমাকেও খাইয়ে দে। তারপর জোর করে তানহা হাত থেকে খেয়ে নেয় নিহাল। তানহা মাথা নিচু করে কাঁদতে থাকে। খাওয়া শেষে নিহাল তানহার কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দেয়। তারপর নিয়ে যায় রেদের বাড়িতে। তানা, এত সকালে তুমি কই গিয়েছিলে? গিয়েছিলি কাল রাতে, এসেছে এখন। মানে? তানহাকে জিজ্ঞেস করো। তানা কোথায় গিয়েছিলে কাল রাতে, তাও ওনার সাথে? নিহাল এটা শুনে আমান বেশ অবাক হয়। তারপর আর কোনো কথা জিজ্ঞেস করে না আমান। সবাই যার যার মতো চলে যায়। তারপর রেদ সবাইকে ডেকে পাঠায়। যদিও আমার বিয়ের জন্য এখানে সবাইকে আনা হয়েছে, কিন্তু এখানে আজ 3 জোড়া বিয়ে হবে। রেদ প্লাস মেহের, রায়ান প্লাস অনুজা, নিহাল প্লাস তানহা। সবাই হাততালি। এটা নিহাল অবাক হয়ে যায়। তানহার মাথা নিচু করে কাঁদছে। উনি কে? তোমার সাথে? আমি অলরেডি ম্যারেড, ওর ফ্রেন্ডের হাজব্যান্ড। আসলে তুমি আদৌ তানহাকে ভালোবাসো কিনা বোঝার জন্য। কিন্তু এখানে এসে না তানহার খবর না তোমার। যাই হোক, বিয়ে করবা, নাইলে সমস্যা নেই, আমি আমার ভাইয়ের সাথে দেব। নিহাল বাকরুদ্ধ হয়ে গেছে। ও সব সময় কেন নিহালের সব কিছু মেনে নেবে, আর কেন এত রাগ? তানহা, তুমি আজ আমাকে 2টা আঘাত দিলে। কিরে, হ্যাপি তো? আমি এই বিয়েতে রাজি না। এটা শুনে সবাই অবাক। তানহা কিছু না বলে চলে যায়। কি হলো আমার স্নো হোয়াইটের? আমিও বুঝতে পারছি না। 6 বছর নিয়াল নিয়াল করে পাগল ছিল, কিন্তু আজ ওকে পেয়ে বলছে বিয়ে করবে না। সে দেখা যাবে, বিয়েটাও করবে না, দরকার হলে আমার সাথে করবে। এই রে, কি বললাম? কিছু না বউ, শালি রায়ানের সাথে অনুজার বিয়েটা হতে দে, তারপর তোরে দেখবো। থুর সাদা, আমার সতীন হয়ে বসে আছিস। তানহা গিয়ে কাঁদতে থাকে। তখনই নিহাল ওর পাশে দাঁড়ায়। তুমি? নিহাল আর তানহাকে কিছু বলার সুযোগ দেয় না, খুব শক্ত করে জড়িয়ে ধরে। তানহাকে কিছু বলার সুযোগ দেয় না। আই এম সরি তানহা। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবো, অন্য কারোর সাথে ভালো থাকবো? তাই তো সরি বলছি। তোর তো দোষ আছে, সেদিন আমাকে না বলে কেন চলে গেছিলি? জানিস, পাগল হয়ে গেছিলাম সেদিনের পর। তা তো ফিরে এসেছি। তা আমাকে কি বিয়ে করা যায় না? বিয়ে তো হয়েছে, তাহলে? এভাবে না, পুরো দুনিয়ার সামনে আপন করে নিতে চাই তোকে। তুই কি এবারও আমার হাত না ধরে ছেড়ে দিবি আমাকে? ছাড়ার হলে ফিরেই তো আসতাম না। ভালোবাসি রে, সবটা হারিয়ে তোকে নিয়ে ভাসতে চাই। আবার বিয়ে করবি আমাকে?
তারপর 6 জনের একসাথে গায়ে হলুদ করা হয়, কিন্তু রেদের তাতে পোষায় না। রেদ আগেই হলুদ রঙে রাঙিয়ে দিতে আসে নিজের হলুদ কুড়িকে। মেহের অনুষ্ঠানের মধ্যে হৃদের খাবার দিতে আসে, তখনই রেদ ওকে ধরে নেয়। কি হচ্ছেটা কি? আমার বউ অথচ আমি হলুদ লাগাবো না। রেদ। তারপর রেদের গালে থাকা হলুদ গাল দিয়ে মেহেরের গালে ঘষতে থাকে, আর মেহেরও রেদের ছোঁয়ায় হারিয়ে যায়। নিজের হাতে রাঙিয়ে দিয়ে গেলাম আমি আমার হলুদ কুড়িকে। মেহেরের চোখে পানি টলমল করছে। রেদ কিছু বলার আগেই মেহের শক্ত করে রেদকে জড়িয়ে ধরে। এভাবেই কতক্ষণ থাকে জানা নেই। তারপর 6 জনের একসাথে বিয়ে হয়। রেদ ও রিদি মায়ের কাছে ছিল। সবাইকে একসাথে বসতে দেওয়া হয়। অনেক রাত হওয়ার কারণে ওদের ঘুমিয়ে পড়ে। এখানে সবচেয়ে বউভাগ্য ভালো কার কার? যার হোক, আমার না। কি বললি? সেটা আর বলতে, কিন্তু আমাদের সবচেয়ে ভালো বউ ভাগ্য নিহাল আর রায়ানের। আর সবচেয়ে খারাপ বউ ভাগ্য। সবাই একসাথে রেদের দিকে তাকায়। রেদ মুখটা ছোট করে বসে আছে, আর মেহের খাচ্ছিল। রেদের দিকে সবাইকে তাকাতে দেখে মেহের বলে, কি গো, তোমরা আমার খবিশের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার খবিশের কি খারাপ বউ পাইছে? কে বলছে বউ? আমার যে ভালো বউ কারো নেই, যার পোলাপাইন বউ সহ পালতে হয়। কি বললি? আমি না এখনো তোর সংসার করছি, অন্য কেউ হইলে এতদিন। থাক, চুপ থাক বোন, তুই খা। আচ্ছা, তুই এত খাস তাও মোটা হস না কেন? কি বললা? ও মোটা হয় নাই, তোমার ফ্রেন্ড খেয়ে খেয়ে আলু হয়ে গিয়েছিল, তো কি করব? লজ্জা করে না? টাকা বাঁচাইতে বউরে খাওন দাস না? তোমার যা মনে হয়। তারপর সবাইকে যার যার রুমে দেয়া হয়। ইস, আমাদের যদি এত ঝামেলা হতো তবে কত ভালো হতো বলতো। ঠিক ঠিক, এমনি কম ঝামেলা হয় নাই, দয়া করে আর না। তন্ময়, তুই গাধা গাধাই থাকবি। কোন বউয়ের কাছে তার হাজবেন্ড বুদ্ধিমান হয়? আমি তো গাধাই। এই জন্যই তো গাধাটাকে। কি? কিছু না। আমি কিন্তু জানি। কচু জানো। সেটাই। আজকে সবাই মিল হয়ে গেল, তাই না বিবি? হ্যাঁ বেবি, কেন তোমার কোনো সমস্যা? মানে তোমার অনেক ভালো লাগছে। কোন দুঃখে শাকচুনিকে বিয়ে করেছিলাম, জীবনটাই তেজপাতা। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না বিবি? বেবি, আমি রিনা টিনার চেয়েও অনেক ভালোবাসি। মানে? না মানে বলছি, আমি কোনোদিন চেয়েও কাউকে তোমার মতো এতটা ভালোবাসতে পারিনি। ওরে, আমার কেউ মাইরালা, এই মাই আমার পাগল বানাইয়া লাইব। সেটা জানা আছে। ভালোবাসি বলেই তো তুই আমার বউ রে শাকচুন্নি। আচ্ছা রায়ন, তুমি খুব ভালো করেই জানতে আমি তোমাকে পছন্দ করি, তবুও তুমি আমাকে দেখে ইগনোর করতে কেন? এই জন্যই তো তুমি আমার বউ। মানে? যে দেবতা, যে ফুলে তুষ্ট। তুমি দেখো, যে মেয়ের পিছনে সবাই পাগল, সে আমার পিছে পড়ে আছে। ভাবতে একটা গর্ববোধ হতো তাই। আসলে তোমাদের মধ্যে কোনো তফাৎ নেই রায়ন, দুজনেই এক। এখন কি ঝগড়া করে রাত পার করবা? তাহলে কি ঘাস কাটবো? বলেই অনুজাকে বুকের মধ্যে খুব শক্ত করে ধরলো। আচ্ছা দেখি কি করা যায়। আই লাভ মে, ভালোবাসতে চাই তোমাকে অনুজা। রেদ ঘরে গিয়ে দেখে মেহের ঘুমিয়ে গেছে। মেহের? ও মেহের, আরে ও আমার একমাত্র সাধের বউ। কি হয়েছে, চিল্লাও কেন? তুমি কি এখন ঘুমাবা? আসলে রিদ আর রিদের জন্য শান্তিতে ঘুমাতে পারি না। ওরা আজ বাবা মায়ের সাথে শুইছে, তাই অনেকদিন পর ভাবলাম শান্তিতে ঘুমাবো। আজ আমাদের বিয়ে হয়েছে বউ। তো কি, বিয়ে তো সেই 7 বছর আগেই হয়েছে। ওদের মতো এখন তো হয়নি যে রাত জেগে গল্প করে আদিক্ষেতা করতে হবে। এই তো সমস্যা কি? তুই ঠিক করেই নিয়েছিস জীবনে মানুষ দূরই মানে বউ হবি না। আজব তো, আমি ছাড়া কি অন্য কেউ বউ আছে তোমার? ওরে আল্লাহ মাফ কর, তুই ঘুমা, তুই ঘুমা। এত রাগ হওয়ার কি আছে, ঘুমাচ্ছি তো। যা হয়ে গেল, এত কষ্টের বিয়ে আবার মাঠে মারা গেল। এই এলিয়েনের বিয়ে কেন করেছি? ধুর, এখন মশা মেরে লাভ নেই, আমার ঘুমানো উচিত। মেহের তো মেহেরই, বউ আর হইল না। কিছুক্ষণ পর মেহের উঠে বসে। রেদ, কি? আমি ঘুমাবো।
ঘুমা। রিদিকে এনে দাও। আল্লাহ, এখন পারবো না, তাহলে বাবা মার কষ্ট হবে। রেদ, আবার কি? একটা জিনিস চাইবো, দিবা? কি? তোমার পেটে একটু জায়গা দিবা, ঘুমাবো। রেদ আর কিছু না বলে মেয়েরকে ইচ্ছে মতো কিল খুশি লাথি মারতে থাকে। কি হলো, কি ভাবছো? না কিছু না, কিন্তু যা ভাবছি তাহলে আমি তো খুব খুশি হতাম। কি ভাবছো? কিছু না পাগলি, আমার সৌভাগ্যের কথা, তোর মতো বউ পেয়েছি। ওমা তাই? পাগলি, আমার সবটাই তোর, পেটটা কি জিনিস, তুই ঘুমা আর আমারেও শান্তি দে। আচ্ছা। বলেই রেদের পেটের উপর শুয়ে পড়ে। সারা বিয়ে না করলে এক জ্বালা, আর বিয়ে করে হাজার জ্বালা পোহাচ্ছি। এদিকে নিহাল জানালার কাছে গিয়ে কিছু একটা ভাবছে। তখনই তানহা পাশে গিয়ে দাঁড়ায়। কি ভাবছো? জীবনের সমীকরণ মিলানোর চেষ্টা করছি। মানে? চাওয়া পাওয়া সবটা। তা কি পেয়েছো হিসেবে? কিছুটা প্রাপ্তি, কিছুটা অপ্রাপ্তি, কিছুটা অন্যায় আর কিছুটা ভুল। তা সন্তুষ্ট হতে পেরেছো? আজ আমার সমীকরণ আমি মিলিয়ে ফেলেছি। যার হারিয়েছি তার বিনিময়ে পেয়েছি। তাহলে এখন থেকে জীবনটাকে কিভাবে দেখতে চেয়েও? শুধু তোকে ঘিরে। বলে তানহাকে বুকে জড়িয়ে নেয়। তারপর নিহাল চলে যায় নিজের অতীতে, যখন সে মিহিরকে হারিয়েছিল। মিহির হারিয়ে যাওয়ার পর মানতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু করা হলেও সত্য ছিল যে মিহিরের মৃত্যুর জন্য যে দুজন দায়ী ছিল তার কেউ নয়, রায়ান আর রেদ। যদিও ইচ্ছাকৃত নয়। তারপর 2 বছর পর মেহের আসে। মেহেরকে দেখে নিহাল মিহিকে ফিরে পেয়েছিল, কিন্তু রেদ আর রায়ানের জন্য আবার সেই জিনিসটা রিপিট হচ্ছিল। নিহাল বারবার চেষ্টা করে রেদ আর রায়ানকে কাউকেই থামাতে পারেনি। রায়ান নিজেকে শান্ত করলেও মেহেরের প্রতি রেদের ব্যবহার সীমাহীন হিংস্র হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে অনুজার কাছে হেল্প চায় নিহাল। রেদকে চাইলেও পরে রায়হানকে সরিয়ে নিতে চায়, কারণ রেদ মেহেরকে সত্যি সত্যি ততদিনে মেহেরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু রায়ানের জন্য মেহেরের প্রতি অনেক বেশি অন্যায় করে ফেলেছিল। তখন মেহের রেদের উপর রাগ করে আসফিকে বিয়ে করতে চায়। নিহাল বুঝতে পেরেছিল, আর যাই হোক মেহের রেদের চেয়ে বেশি। তখনই নিহাল রেদের রায়হানের সাথে সিক্রেট মিশনের কথা জানতে পারে। সেদিন বিদেশ যাওয়ার আগে রাতে যখন রেদ তন্ময়ের সাথে ফোনে কথা বলছিল, তখন নিহাল তন্ময়ের কথা শুনে ফেলে, আর ও নিজে রায়হানকে ফোন দিয়ে রেদ আর মেহেরের যাওয়ার কথা বলে। আর তারপর কি হয় তা সবটাই জানা। আমি রেদকে মেহেরের মূল্যটা বোঝাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোকে যখন নিজের মতো করে মানুষ করেছি, তাই তোর শাস্তি আমাকেই দিতে হবে। কিন্তু তাতে 2টা ভুল হয়ে গেছে। 1, আমি এসব করতে গিয়ে তানহাকে কষ্ট দিয়েছি। নিজের ডিপ্রেশনটা আমি তানহার উপর দেখিয়েছি। যার ভালোর জন্য করেছিলাম, আমি নিজের অজান্তেই তাকে কষ্ট দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম রেদ ধরা পড়ার পর মেহেরকে ছেড়ে থাকতে হবে। কিন্তু ভাবিনি এতে রেদ আর মেহেরের লাইফে এত বড় জ্বর বয়ে যাবে। কিছুক্ষণ পর, যদিও মেহেরের জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু রেদের ফিরে আসার পর ওর প্রতি রাগটা আমার কমেনি। তাই সেদিন ওর বাসায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে রাগটা নিমেষেই চলে গেল। ও মিহিরের উপর রাগ করেছে। ততদিনে আমি বুঝেছিলাম রেদ এবার সত্যি সত্যি মেহেরের মূল্যটা বুঝতে পেরেছে। তাই অনুজাকে ডাকিয়ে রায়ানকে বলে আমি ওদের মিলিয়ে দিয়েছি। যাই হোক, ওদের আলাদা করতে চাইনি, বরং চেয়েছিলাম দুজন দুজনের মূল্যটা বুঝো। নিহাল চুপ করে আছো কেন? কিছু বলবে না? তানহার ডাকে নিহালের ভাবনার ছেদ পড়ে। না, শুধু তোকে বুকে নিয়ে থাকতে চাই। আজ অনেকটা হালকা লাগছে নিজেকে। তুই শুধু আজ আমাকে জড়িয়ে নে তানহা, আর কিছু চাই না। কেন? আজ আমি সেই সব কিছু পেয়েছি যা চেয়েছি। তার মধ্যে সবচেয়ে বড় চাওয়াটা
তুই তানহা? এইটা তানহা হেসে নিহালের বুকে মুখ গুজে দেয়। নিহালও প্রশান্তির নিঃশ্বাস নেয়। সব কথার খোলাসা হয় না, কিছু কথা নিজের মধ্যেই রাখতে হয় সম্পর্কের তাগিদে। রেদ হুম রেদ এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। আচ্ছা এদিকে এসো। মেহের রেদের কাছে গেলে রেদ মেহেরকে জড়িয়ে নেয়। এবার বলো কি হয়েছে? আচ্ছা রেদ, তুমি আমাকে এতটা ভালোবাসো, আমাদের লাইফে কি আবার কোনো সমস্যা হবে? হলেও আমি আসতে দিব না। রেদ আর মেহেরের মাঝে আর কোনোদিনও কেউ আসবে না মেহের। আমার খুব ভয় করছে। তোমার মনে আছে কেউ রায়হান বলেছে আমাদের যাওয়ার কেউ বলে দিতে চেয়েছো, কিন্তু কে করেছে এটা তুমি কি জানো? না, আমি রায়ানকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও তার নাম বলেনি, শুধু বলেছে তার জন্যই আমরা জীবিত আছি। মানে? রায়হান আমাদের যাওয়ার কথা আগে থেকেই জানতো, কারণ ও আমাকে ফলো করছিল। কিন্তু সে ফোন দিয়ে আমাদের কথা বলার পর রায়হান ওকে বলে আমাদের মেরে ফেলবে, কেননা আমার কাছে অনেক সিক্রেট ইনফরমেশন ছিল। কিন্তু তার প্ল্যানেই রায়হান তোমাকে জিম্মি করে আমাকে দিয়ে কাজ করায়, কারণ ওর কাছে আমাদের চেয়ে বেশি কাজটা দরকার। মানে ওর জন্য আমরা? ওর জন্যই আমরা বেঁচে আছি, তাই ওকে ধন্যবাদ দেওয়া দরকার। তুমি সত্যি জানো না কে সে? রেদ? না, জানি না। মুচকি হেসে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে। তাইলে আর কি? কিছু কিছু কথা না জানাই ভালো। মাঝে মাঝে আমাদের আপন কেউ ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়, কিন্তু কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো তার। থ্যাঙ্কস নিহাল। আমি এই কথাগুলো যদি সবাইকে বলি তাহলে ভুল বোঝাবুঝি হবে, কারণ সবাই সব কিছু একভাবে নেয় না, সব কথার খোলাসা হয় না। কিছু কথা নিজের মধ্যেই রাখতে হয় সম্পর্কের তাগিদে, তাই এসব না জানাই ভালো। হইছে, এবার ঘুম আসছে, আমি ঘুমাই বলে শুয়ে পড়ে। তখনই রেদ মেহেরকে টেনে বসিয়ে দিয়ে ওর ঘাড় ধরে নিজের কাছে নিয়ে আসে। এত ঘুম আসে কোথা থেকে? জানি না, আমাকে ঘুমাতে দাও। দিয়েছিলাম তো, ঘুমাওনি, সাথে আমার ঘুম ভেঙেছো। এবার তো আমার ঘুম আসবে না। তাহলে মশা মারো। মশা নয়, অন্য কিছু মারতে ইচ্ছে করছে। মানে? মানে? তখনই মেহেরের গালে ধরে ওর ঠোঁট ছুঁয়ে দেয়। মেহের নিজের চোখ বন্ধ করে নেয়। রেদ মেহেরের থেকে সরে আসতেই দেখে মেহের কাঁদছে। কি হয়েছে মেহের, তুমি কি রাগ করেছো? তখনই মেহের রেদকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিয়ে খুব শক্ত করে রেদকে জড়িয়ে ধরে। রেদ বেশ অবাক হয়ে এমন ব্যবহারে। কি হয়েছে মেহের? জানি না কেন আমার ভয় করে মাঝে মাঝে। এতটা ভালোবাসো, আমাকে যদি কারোর নজর লেগে যায় হারিয়ে ফেলি তোমাকে। লাগবে না, আমি আমার মেহেরজানকে সারা জীবন বুকের মাঝে আগলে রাখতে চাই। কেউ তাকে ছুঁতেও পারবে না, বড্ড বেশি ভালোবাসি আমি আমার হলুদ কুড়িকে, কিভাবে যেতে দিব? মেহের রেদের বুকে মাথা দিয়েই ওর বুকে আঙ্গুল দিয়ে রেখা কাটতে থাকে। এখন কিন্তু কিচ্ছু শুনবো না। ঘুমাও। না, ভালোবাসতে চাই আমি আমার হলুদ কুড়ি মেহেরজানকে। ওইটা শুনে মেহের মুচকি হেসে রেদের থেকে পালাতে চায়, কিন্তু পারে না। তখনও পারোনি, এখনও পারো না, ভবিষ্যতেও পারবে না। এই ডেসপারেট রেদের ডেসপারেট ভালোবাসা থেকে বাঁচতে সারা জীবন তোমাকে সহ্য করতে হবে মেহের। তারপর রেদ মেহেরকে নিজের ভালোবাসার ভরিয়ে দেয়, আর এভাবেই শত ঝড়ের পর পূর্ণতা পায় রেদ ও মেহেরের ভালোবাসা। সুখে থাকুক ওরা।